আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৭৬তম পর্ব। রাতের আঁধারে চারদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। শাহানা ঘুমানোর চেষ্টা করছে, পারছে না। মৃদুলের অনিচ্ছাকৃত আঘাতে ডান হাতের বাহু ফুলে গেছে, হাড়ে তীব্র ব্যথা, হাত নাড়ানোর যাচ্ছে না। শাহানা বিড়বিড় করে বিলাপ করছে, আল্লাহ গো আল্লাহ, এত বেদনা কেন দিস তুমি? কমায়া দাও আল্লাহ। ঘুমের ঘরে শিরিন শাহানার হাতের উপর উঠে পড়ে। শাহানা আল্লাহ গো বলে চিৎকার করে উঠল। শিরিনের ঘুম ভেঙে যায়, সে লাফিয়ে উঠে। তার চোখে মুখে ভয়। শাহানার হাত ধরতে চাইলে শাহানা চিৎকার করে বলল, ছুবি না আমারে, ডাইনি মাইরা দিছে আমার ওগে। শিরিন অপরাধী সুরে বলল, আমি দেখছি না আপা, তুই কথা কইবি না। শাহানার চোখ মুখ কুঁচকানো, সে প্রচন্ড রেগে আছে। ধীরে ধীরে বিছানার থেকে নামলো। শিরিন প্রশ্ন করলো, কই যাও? শাহানা পূর্বের সুরেই বলল, মুততে যাই। শাহানার ঝাড়ি খেয়ে শিরিন আর কথা বলল না। সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। শাহানা টয়লেট যাওয়ার পথে অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ অবয়কে হাঁটতে দেখলো। শাহানা ভয় পেয়ে যায়। পুরুষ অবয়টি শাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে, শাহানার দিকে এগিয়ে আসে। শাহানা ভয়ার্ত সুরে প্রশ্ন করলো, তুমি কেলা? মৃদুলের মুখটা ভেসে ওঠে। সে হেসে বলল, আপা আমি। মৃদুলকে দেখে শাহানার মেজাজ তুঙ্গে ওঠে। সে চোখ রাঙিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার সামনে আইবি না। লুলা পঙ্গু বানায়া দিছস আমারে। মৃদুল কাতর সুরে বলল, সুডো ভাইয়ের লকে এমন করবা? আমি তো তোমারে দেখি নাই, ইচ্ছে কইরা মারি নাই। তুই যা এখান থেকে, সামনে থাইকা সর। শাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায়। মৃদুল ঠোঁট উল্টে শাহানার যাওয়া দেখে, তারপর সিঁড়ির দিকে তাকালো। তার ঘুম আসছে না একটুও। পূর্ণার কথা খুব মনে পড়ছে। ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার আলো সারা গায়ে মেখে অনেকক্ষণ গল্প করতে। কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে। অন্য দিনের তুলনায় পূর্ণাকে একটু বেশি যেন মনে পড়ছে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, অস্থিরতার রু ছটফট করছে। মৃদুল তিনবার বিসমিল্লা বলে তিনবার বুকে ফু দিল। তারপর আর কিছু না ভেবে তৃতীয় তলায় উঠে আসে। শেষ সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতরটা কেউ বুঝি ঢোল পিটাচ্ছে, সে শুনতে পাচ্ছে। মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। তারপর কবুতরের মতো ডাকলো। মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না। পূর্ণা যদি জেগে থাকে তাহলে মৃদুলের নকল ডাক সে চিনতে পারবে, তারপর নিশ্চয়ই সাড়া দেবে। মৃদুল পূর্ণার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করলো। পূর্ণার দেখা নেই। মৃদুল ভাবলো পূর্ণা ঘুমে বোধহয়, তাই সে আর অপেক্ষা করার কথা ভাবলো না। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। তখন দরজা খোলার শব্দ কানে আসে। মৃদুল পিছনে তাকাতেই গিয়ে তাকালো না। যদি পদ্মজা হয়? মৃদুল দ্রুত চলে যেতে উদ্যত হয়। তখন পূর্ণা ডাকলো, দাঁড়ান। মৃদুল ঘুরে দাঁড়ালো। সাদা রঙের উপর নীল সুতোর কাজের নকশি কাঁথা, গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে। মৃদুল পূর্ণার সাক্ষাৎ এর আশায় ছিল। যখন পূর্ণার সাক্ষাৎ পাওয়া গেল, বুঝতে পারল তার দম বন্ধ হয়ে আসছে, অস্থির লাগছে। অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে, তবে সেই যন্ত্রণা প্রাপ্তির। পূর্ণা সামনে এসে দাঁড়ালো, বলল, ছাদে চলুন, তারপর কথা বলবো। দুজন একসাথে ছাদে উঠে আসে। ছাদে উঠতে রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ে। আকাশের ইয়া বড় চাঁদ। দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকালো। সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে। মৃদুল পূর্ণার দিকে তাকালো, পূর্ণাও তাকালো। চোখাচোখি হতে দুজন হেসে ফেলল। মৃদুল প্রশ্ন করলো, ঘুমাও নাই? না, ঘুম আসছিল না। একটু ভালো লাগতেছে? হুম। ভাবি ঘুমে? হ্যাঁ। ভাবি কিছু কইছে? পূর্ণা মুখ ভার করে বলল, না। অনেকবার প্রশ্ন করেছি ভাইয়ার সাথে কি হয়েছে। মুখে গলায় কিসের দাগ, আপা উত্তর দেয়নি। আপার মুখের উপর কথা বলার সাহসও হয়নি। মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু তো একটা হয়েছে। আচমকা মনে পড়েছে এমন ভাবে পূর্ণা বলল,
তবে আমি ঘুমের ভান ধরেছিলাম। তখন টের পেয়েছি আপা নীরবে কাঁদছে। আমার খুব কষ্ট হচ্ছে আপার জন্য। আপার কিসের কষ্ট না জানা অবধি আমি শান্তি পাবো না। আমির ভাইয়ের সাথে কিছু হয়েছে? ভাইয়ার দেখা পেলেই হতো, বলল পূর্ণা, তার দৃষ্টি আকাশের দিকে। তারপর আবার বলল, কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন? পারবো, চিন্তা কইরো না। লিখন ভাইয়া ঠিক হইয়া যাইব। পূর্ণা আর কিছু বলল না, সে চাঁদের দিকে তাকিয়ে রইল। মৃদুল বলল, রাতের আকাশ তোমার কেমন লাগে? পূর্ণা খোশ মেজাজে জবাব দিল, অনেক ভালো লাগে। আমার আম্মা, আপা, প্রেমা সবাই জ্যোৎস্না রাত পছন্দ করে। আমাদের অনেক মুহূর্ত আছে জ্যোৎস্না রাত নিয়ে। আপনার কেমন লাগে? মৃদুল হাসলো, তারপর বলল, রাতের আকাশ কোনোদিন আমার দেখার ইচ্ছে হয়নি। এমনি রাতে বাইর হইলে বার হইতাম, আকাশ দেখার লাইগা বার হইতাম না। প্রথম তোমার সাথে দেখতে আইলাম। পূর্ণা মৃদুলের দিকে তাকালো, তারপর চাঁদের দিকে তাকিয়ে বলল, এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালো মানুষকে দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না? মৃদুল বলল, চাঁদের কিসের এত দেমাক যে পূর্ণার গায়ের রং নিয়ে লজ্জা পাইব? পূর্ণা ঠোঁট কামড়ে হাসি আটকালো। জ্যোৎস্নার রূপ মাধুরী নিজ চোখে অবলোকন করার সৌভাগ্য পূর্ণার বহুবার হয়েছে, কিন্তু আজকের সময়টার অন্যরকম লাগছে। মায়াবী এক অনুভূতি সর্বাঙ্গে শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে। মৃদুল বলল, বৈশা কথা বলি। কোথায় বসবো? ছাদ তো কুয়াশায় ভেজা। মৃদুল চট করে তার লুঙ্গি খুলল। পূর্ণা শুরুতে চমকে যায়, পরে দেখলো মৃদুলের পরনে প্যান্ট আছে। মৃদুল তার লুঙ্গি ছাদের মেঝেতে বিছিয়ে বলল, বৈশা পড়ো। পূর্ণা মনে মনে আস্তাক ফিরুল্লাহ বলে লুঙ্গির উপরে বসলো। কিছুটা দূরত্ব রেখে মৃদুল বসলো, বলল, প্যান্টের উপর লুঙ্গি পরার সুবিধা হইল এইটা, যে কোনো দরকারে কামে লাগে। একবার টুপি ছাড়া রাইতে মাছ ধরতে গেছিলাম, ঠান্ডা বাতাসে মাথা সেকি বেদনা। এরপর করলাম কি? পূর্ণা বাধা দিয়ে বলল, লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো? মৃদুল গর্বের সাথে বলল, হ্যাঁ, উপস্থিত বুদ্ধি এইটা। পূর্ণা হাসলো। মৃদুল অনেক রাগী অহংকারী, তবুও সে মুগ্ধ করার মতো একটা মানুষ, সবসময় ঠোঁটে হাসি থাকে। এই মুহূর্তে রেগে ওই মুহূর্তে সব ভুলে যায়। পূর্ণা ছাদের মেঝেতে তাকালো। চাঁদের স্নিগ্ধ আলোয় ছাদের মেঝেতে থাকা শিশির চকচক করছে। স্বচ্ছ রূপালী কর ঝর্ণার মতো চাঁদের আলো যেন চারপাশে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কুয়াশা ভেদ করে চাঁদ উকি দিচ্ছে বারংবার। দুজনের মাঝে পিনপতন নীরবতা নেমে আসে। নীরবতা ভেঙে মৃদুল ডাকলো, পূর্ণা। হ্যাঁ, আমার কানতে ইচ্ছা হইতেছে। পূর্ণা হৃদয় কেঁপে উঠল। সে মৃদুলের দিকে মুখ ফিরে বসলো। বলল, কেন? জানি না। আমি যখন যেইটা চাইছি পাইছি। এই প্রথম কিছু পাইতে গিয়া ভয় করতেছে। কি সেটা? মৃদুল সরাসরি পূর্ণার চোখের দিকে তাকিয়ে বলল, তোমারে। তোমারে পূর্ণা। নিস্তব্ধ প্রহরে জ্যোৎস্নার রাতে একাকী দুজনের মাঝে প্রেমিক যখন বিভ্রম নিয়ে উচ্চারণ করে ভালোবাসার কথা, প্রেমিকার হৃদয়ে কি হয় জানে না পূর্ণা। তবে তার বেলা সে দমবন্ধকর এক অনুভূতি স্বাদ পেয়েছে। সব পাখপাখালি তাদের নীড়ে ঘুমাচ্ছে শীতে, শুধু বেচারা জেগে আছে। থেমে থেমে তারা ডাকছে, কনকনে শীতল হাওয়া বইছে। পূর্ণা মৃদুলের এক হাত ধরে বলল, আপা সবসময় বলে ভাগ্যে যা আছে তাই হয়। আল্লাহ কপালে যা লিখে রাখেন তাই হয়, তাই চিন্তা করবেন না। তুমি আপনি করে কথা কইবা না, তুমি কইবা। পূর্ণা চট করে অন্যদিকে ফিরল, বলল, পারবো না। যা কইছি হুনো, নইলে কিন্তু। কি করবেন? ছাদ থেকে ঝাঁপ দিয়া মইরা যামু। পূর্ণা ভ্রু কুচকালো, বলল, এসব কি কথা? দেখাইতাম ঝাঁপ দিয়া? মৃদুল গুরুতর ভঙ্গিতে কথা বলছে। এই ছেলে দেখানোর জন্য ঝাঁপ দিয়ে দিতেও পারে। পূর্ণা বলল, আচ্ছা থাক, লাগবে না। আমি তুমিই বলবো। মৃদুল হেসে বলল, তাইলে কও। কি বলবো? তুমি। তুমি। মৃদুল হাসলো, হাসলো পূর্ণাও। আকাশের বিশাল উজ্জ্বল চাঁদটি আর তারা সাথী তাদের নিয়ে পূর্ণা মৃদুলের প্রেম কথন চলে সারা রাত। দুজন মুঠো মুঠো চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত।
দিনে একটা অঘটন ঘটে যাওয়ার পরও প্রকৃতির তাদের মনেও প্রাণে প্রেম নিয়ে আসে গোপনে। এই যেন কোনো কিছুর ইঙ্গিত, নয়তো অসময় কেন এমন সুসময় দেখা দিল। কাকডাকা ভোরে আমির হাওলাদার বাড়িতে পা রাখলো। সে সবেমাত্রই ফিরেছে, মাথা তুলে দাঁড়াতে পারছে না। ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা, যে বোঝা তাকে নুইয়ে রেখেছে। যখনই সে গোপন যুদ্ধে জয়ী হলো, দেখতে পেল আলোর রেখা, তখনই সামনে নেমে এসেছে ঘর অন্ধকারের দেয়াল। সুখ নামক বস্ত্রটি নিমিষে আড়াল হয়ে গেল। এই পৃথিবী যেন তার বিরুদ্ধে চলেছে। সে অনুভব করছে এই পৃথিবী তার আর নয়। বিষের বাতাসে ছড়িয়ে আছে চারদিকে। পায়ের নিচে জমিন আর তাকে চায় না। শত শত অভিশাপের বুলি কানে বাজে। অভিশাপগুলোকে তো সে হেসে উড়িয়ে দিয়েছিল, তাহলে তারা জীবনে ফিরে এলো কি করে? আমির জানে না। লতিফা অন্দরমহলে দরজা খুলে আমিরকে দেখতে পেল। আমির লতিফাকে দেখে মাথা উঁচু করে ঢোক গিলে বলল, ভাত আছে? ঠান্ডা হলেও চলবে। লতিফার শরীর কেঁপে ওঠে। আমিরের এরকম ভাবে ভাত খোঁজাতে সে কেন যেন চমকে যায়। আমিরকে সে জমের মতো ভয় পায়, তাই কোনো প্রশ্ন করল না। লতিফা অস্থির হয়ে পড়ল, বলল, আনতাসি, আমি আনতাসি। সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্য গরম ভাতই জোটে। ফজরের আজানের সাথে সাথে লতিফা রান্না বসিয়েছিল। ভাতের পাতিল নামিয়ে আমিরকে ভাত দিয়েছে। আমির প্রথমে লোকমা মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করলো, পদ্মজা ভালো আছে? লতিফা গতকালের ঘটনা বলতে গিয়েও বলল না। বললে, হ, ভালো আছে। আমির গাপুস গুপুস করে ভাত খেলো। সারা রাত্রি সে শীতবস্ত্র ছাড়া ছিল, ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে যায়। তাই সদ্য রান্না হওয়া গরম ভাত খুব উপভোগ করে খেয়েছে। খাওয়া শেষে দ্বিতীয় তলায় উঠল। পদ্মজা কোরআন শরীফ পড়ছে। তার মধুর সুর মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো। আমির ঘরে প্রবেশ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে তাকালো না। আলমারি খুলে জ্যাকেট, মোজা, টুপি বের করলো। পদ্মজা আর চোখে আমিরকে দেখে পড়ার মনোযোগ দিল। আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। সিঁড়ির কাছে এসে আবারও থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দৃষ্টি রয়ে যায় পদ্মজার ঘরের সামনে। পাতাল ঘরের A1 রিদওয়ান শুয়েছিল, তার সাথে একজন সুন্দরী নারী। দুজনের অপ্রীতিকর অবস্থা। হঠাৎ আমিরের আগমনে রিদওয়ান চমকে যায়। তারপর হেসে আমিরকে বলল, সব ঠিক আছে? আমির এক হাতে কপাল চেপে ধরল। তারপর সেই নারীর উদ্দেশ্যে বলল, এই শালী শরীর ঢাক। আমিরের কণ্ঠে তীব্র ঘৃণা। অসম্ভব সুন্দরী নারীটি দ্রুত চাদর দিয়ে জড়িয়ে নিল। রিদওয়ান বলল, ওরে বকতেছস কেন? আমির একটা খাম রিদওয়ানের মুখের উপর ছুঁড়ে দিল। তারপর এটুতে চলে গেল। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৭৭তম পর্ব। পদ্মজা রান্নাঘরে জুলেখা বানুকে দেখে অবাক হলো। অচেনা হলেও সালাম দিল, আসসালামু আলাইকুম। জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকালেন। অবহেলার সুরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। রিনু ছিল রান্নাঘরে। পদ্মজা রিনুর দিকে তাকিয়ে ইশারা প্রশ্ন করলো, অচেনা মহিলাটাকে? রিনু হেসে বলল, মৃদুল ভাইজানের আম্মা। পদ্মজার ঠোঁটে হাসি ফুটল। জুলেখার দিকে এক পা এগিয়ে এসে বলল, দুঃখিত, চিনতে পারেনি। আপনি প্লেট ধুচ্ছেন কেন? রাখুন, আমি ধুয়ে দিচ্ছি। জুলেখা মুখ ফিরিয়ে নিলেন। তিনি চুপচাপ প্লেট ধুয়ে চুপচাপ বেরিয়ে গেলেন। মুখের প্রতিক্রিয়াতে পদ্মজার প্রতি ছিল অবজ্ঞা, ঘৃণা। পদ্মজার মনে মনে আহত হয়। জুলেখার দৃষ্টি ক্ষতবিক্ষত করে দেওয়ার মতো ছিল। পদ্মজা জুলেখার যাওয়ার পানে চেয়ে রইল। রিনু পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়ায়, ফিসফিসিয়ে বলল, আমার মনটা কয় এই বেডির উপর জিনের আসর আছে। পদ্মজা রিনুর দিকে চোখ রাঙিয়ে তাকালো, বলল, উনি আমাদের বাড়ির মেহমান, মুখে লাগাম দাও রিনু। পূর্ণার জন্য খাবার নিতে পারবা? লতিফা শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলো। পদ্মজার প্রশ্নের জবাবে বলল, হ পদ্ম, নিতে পারবা। খাড়াও, আমি দিতাছি। তুমি খাইবা কখন?
পূর্ণা আর আমার খাবার একসাথে দিয়ে দাও বুবু। দিতেছি। রিনু, জলদি ওই বাড়িটা দে। রিনুর বদলে পদ্মজা এগিয়ে দিল। খাবার নিয়ে উপরে যাওয়ার সময় পদ্মজাকে দেখে জুলিখা হাতের গ্লাস শব্দ করে টেবিলে রাখলেন। পদ্মজা বুঝতে পারে জুলেখার ঘৃণা ও বিরক্তির কারণ। বোধহয় গতকালের অপবাদ তিনি শুনেছেন। পদ্মজার ভয় হয় পূর্ণার বিয়েটা হবে তো। জুলেখাকে দেখে মনে হচ্ছে বিয়ের কথা বলার অবস্থাতেও তিনি নেই। জুলেখার কপাল আর ভ্রুকঞ্চল পদ্মজার চোখ আটকে যায়, যেন হেমলতার কপাল আর ভ্রু দেখছে সে। হুবহু একরকম। পদ্মজার বুকটা হু হু করে ওঠে। সে দুই চোখ মেলে জুলেখার কপালের দিকে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। পদ্মজাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে যান। পদ্মজা সম্বিত ফিরল। সে দ্রুত সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় চলে আসে। পূর্ণা দুই হাতে একটা কোলবালিশ জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমাচ্ছে। জুলেখার কপাল ভ্রু দেখে জেগে ওঠা ব্যথা পূর্ণাকে দেখে আরো বেড়ে যায়। হেমলতার যৌবনকাল পূর্ণার বর্তমান রূপের প্রতিচ্ছবি। সেই মুখ, সেই ঠোঁট, সেই গাল, নাকের পাটা মসৃণ। এত মিল দুজনের। পদ্মজা পূর্ণার মাথায় হাত রেখে হেমলতার কথা ভাবে। পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় জ্বলজ্বল করছে। পদ্মজা পূর্ণার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট সুরে উচ্চারণ করলো, আম্মা। তার দুই চোখ জলে ভরে ওঠে। পূর্ণা কি কখনো জানবে? পদ্মজা পূর্ণার ঘুমন্ত মুখ দেখে বহুবার আম্মা বলে কেঁদেছে। সে মনকে বুঝিয়েছে, এই তো আম্মা আছে, আমার সামনেই আছে, আমি এতিম নই। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পূর্ণা এত আরাম করে ঘুমাচ্ছে যে পদ্মজার ঘুম ভাঙাতে ইচ্ছে হচ্ছে না। কিন্তু বেলা করে খাওয়া তার একদম পছন্দ না। খেয়ে না হয় আরো একটু ঘুমাবে। পদ্মজা পূর্ণার চোখে মুখে স্নেহের পরশ বুলিয়ে ডাকলো, পূর্ণা, পূর্ণা, এই পূর্ণা। পূর্ণা ধীরে ধীরে চোখ খুলল। পদ্মজা বলল, সূর্য কখন উঠেছে খবর আছে? নামাজের তো নামগন্ধও নেই। যা, দ্রুত হাত মুখ ধুয়ে আয়। পূর্ণা অন্যদিকে ফিরে চোখ বুজল। সে ঘুমে বিভোর। পদ্মজা আবার ডাকলো, জোর করে তুলে কলপারে পাঠালো। পূর্ণা ঘুমিয়ে ঘুমিয়ে কলপারে গেল। ফিরে এলো সতেজ হয়ে। ঘরে প্রবেশ করেই সোজা ল্যাপের ভিতর ঢুকে পড়ল। পদ্মজাকে আহ্লাদে সুরে করে বলল, খাইয়ে দাও আপা। পদ্মজা বিনা বাক্যে খাইয়ে দিল। পূর্ণা না বললেও খাইয়ে দিত। খাওয়ার মাঝে পূর্ণা কথা বলতে চেয়েছিল, পদ্মজা নিষেধ করে। খাওয়ার মাঝে কথা বলা ভালো না বলে চুপ করিয়ে দেয়। খাওয়ার শেষে পদ্মজা বলল, শেষ রাতে কোথা থেকে ফিরছিলি? পূর্ণা চোখ বড় বড় করে তাকায়। তার হেঁচকি উঠে যায়। পদ্মজা পানি এগিয়ে দিল। তাকিয়ে রইল সরু চোখে। পূর্ণা পানি পান করে মিনমিনিয়ে বলল, আর যাব না। পদ্মজা গুরুজনদের মতো বলল, বাড়তি কথা না বলে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতা। পূর্ণা ভয়ে দিশেহারা হয়ে যাচ্ছে। সে ঢোক গিলে নতজানু হয়ে বলল, মৃদুল যে, ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। সে ডেকেছিল? হ্যাঁ। আর তুইও চলে গেলি? পূর্ণার মনে হচ্ছে সে ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝুলে যাবে। পদ্মজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের দুই দিকে জানালা আছে। পূর্ব দিকের জানালা খোলা, উত্তর দিকেরটা বন্ধ। সে উত্তর দিকের জানালা খুলতে খুলতে বলল, বিয়ের আগে মাঝরাতে দেখা করা কি ঠিক হলো? মৃদুল এখনো পরপুরুষ, বিয়েও ঠিক হয়নি। যখন এসে শুয়েছিস তখন টের পেয়েছিস। তার আগে টের পেলে কানে ধরে ঘরে নিয়ে আসতাম। পূর্ণা অপরাধী কণ্ঠে বলল, আপা আর যাব না, ক্ষমা করে দাও। পদ্মজা পূর্ণার পাশে এসে বসে। পূর্ণার হাতের উপর নিজের এক হাত রেখে বলল, বিয়ের পর আমার বোনের জীবন হাজার জ্যোৎস্না আসুক। পূর্ণা তার অন্য হাত পদ্মজার হাতের উপর রাখলো। তারপর পদ্মজার চোখের দিকে তাকিয়ে ডাকলো, আপা। কি? তোমাকে কে মেরেছে? কেন মেরেছে? তুমি রাতে কেন কেঁদেছ? পদ্মজা তার হাত সরিয়ে নেয়। চোখে মুখে কাঠিন্য ভাব চলে আসে। কণ্ঠে গাম্ভীর্য রেখে পদ্মজা বলল, প্রশ্ন করতে নিষেধ করেছিলাম। পূর্ণা চোখ নামিয়ে বলল, আপা আমি জানতে চাই। পদ্মজা দাঁড়িয়ে পড়ল, বলল, বাড়ি ফিরে যা। মৃদুলের আম্মা আব্বা আসছে। যখন তোকে প্রয়োজন হবে ডেকে পাঠাবো।
তার আগে যেন এই বাড়ির আশেপাশে না দেখি। পদ্মজা ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। পূর্ণা তার পায়ের উপর থেকে দ্রুত ল্যাপ সরালো, তারপর দৌড়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো। অনুরোধ করে বলল, আপা, আপা দোহাই লাগে বলো। আমি তোমার সব কথা শুনি, কিন্তু এইটা শোনা সম্ভব হচ্ছে না। পূর্ণা। পূর্ণা আচমকা পদ্মজার দুই পা জড়িয়ে ধরল, কাঁদো কাঁদো সুরে বলল, আপা পায়ে পড়ছে, আমাকে সব বলো। তোমার গানের গালের ক্ষত গলার দাগ আমাকে কষ্ট দিচ্ছে, আমি শান্তি পাচ্ছি না। কে তোমাকে এত কষ্ট দিয়েছে? কে এত বড় দুঃসাহস দেখিয়েছে? আমি তার কলিজা ছিঁড়ব। পূর্ণার চোখের জল পদ্মজার পায়ে পড়ে। পদ্মজা পূর্ণাকে টেনে তুলল। পূর্ণার কাজল নয়ন দুটি জলে টইটুম্বর, যেন স্বচ্ছ কালো জলের পুকুর। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদুনি। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার শরীরে সে মা মা গন্ধ খুঁজে পায়। সেই ছোটবেলা থেকেই পদ্মজার তার জীবন, তার আনন্দ। পদ্মজার গলার কালশিটের দাগটা যেন তারই বুকের আঘাত। রক্তক্ষরণ হচ্ছে ক্ষণে ক্ষণে। পদ্মজা পূর্ণাকে অপেক্ষা করতে বলে, নিজের ঘরে যায়। আলমগীরের দেওয়া খাম নিয়ে ফিরে আসে। দরজা বন্ধ করে পূর্ণাকে নিয়ে বিছানার উপর বসলো। এরপর বলল, আমি জানি আমার বোন বড় হয়েছে, সেই সাথে ধৈর্য জ্ঞানও বেড়েছে। আমি একটা কারণেই তোকে সব জানাবো, যাতে সাবধান থাকতে পারিস। আমি চাই সব জানার পর তুই নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিবি না। আমি যেভাবে বলবো সেভাবে চলবি, রাজি? পূর্ণা বুঝতে পারছে সে ভয়ে ভয়ে কিছু জানতে চলেছে। উত্তেজনায় তার গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। পূর্ণা বলল, রাজি। পদ্মজা হাতের খামটা পূর্ণার দিকে বাড়িয়ে দিল। বলল, তিনটে চিঠি আছে, তিনটা আলমগীর ভাইয়ার লেখা। আমি গতকাল পড়েছি, মন দিয়ে পড়বি, অনেক কিছু জানতে পারবি। আর যতটুকু বাকি আছে আমি বলবো। পূর্ণা প্রবল আগ্রহ নিয়ে খাম খুলে তিনটে চিঠি বের করলো। পদ্মজার কথা মতো প্রথম একটা চিঠির ভাঁজ খুলল। বোন পদ্মজা, সালাম নিও। তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। সেদিনের রাতে তোমার আগমন আমার জীবনে নিয়ে এসেছে আনন্দ, পৌঁছে দিয়েছে আলোর জগতে, যে জগতে বাঁচার জন্য পিছনের প্রতিটি মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটিয়েছি। জানি না এত পাপ করার পরও করুণাময় কেন আমার প্রতি এত উদার হলেন। তিনি চেয়েছিলেন বলেই তুমি ফেরেশতার মতো হাজির হয়েছিলে, বাঁচিয়েছিলে আমাকে আর রুম্পাকে। যখন তুমি এই চিঠি পড়ছো, তখন তোমার অবস্থা কি কি আমি জানি না। হয়তো সব জেনে গিয়েছো, নয়তো এখনো অন্ধকারে ডুবে আছো। যদি অন্ধকারে ডুবে থাকো, তাহলে আমি তোমাকে আলোর সন্ধান দেব। সব জানার পর সিদ্ধান্ত তোমার। চিঠিটা বোধহয় বড় হয়ে যাবে, এক পৃষ্ঠাতে হবে না। ধৈর্য ধরে সবটুকু পড়ো। আমি তোমাকে একটা তিক্ত দীর্ঘ গল্প শোনাবো। গল্পটা কেন্দ্রবিন্দু আমির হলেও জড়িয়ে আছে অনেকেই। যখন আমিরের জন্ম হয়, কাকি আম্মার পর সবচেয়ে বেশি খুশি হই আমি। কাকি আম্মা বড় দুঃখী ছিলেন। কাকা মারধর করতেন খুব। নিজ চোখে কাকি আম্মাকে বিভস্ত করে মারতে দেখেছি। আমার ছোট মন লজ্জায় মিয়ে গিয়েছিল। লুকিয়ে কেঁদেছিলাম, কিন্তু কাকা বা আব্বা কাউকে একটু মায়া দেখাতে দেখিনি, লজ্জা পেতে দেখিনি। তাদের চোখে মুখে সর্বক্ষণ হিংস্রতা ছিল। আমি খুব ভয় পেতাম আব্বাকে, ভীতু ছিলাম। আমার কাছে আমার আব্বা কাকাই ছিল ভূত রাক্ষস। আমার আম্মা সব সময় পাথরের মতো নিশ্চুপ, তার অনুভূতি অসার। কাকি আম্মা ছিলেন আমার মা। তিনি বহুবার আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য আক্ষেপ করেছেন। কাকি আম্মা বলতেন সেই ছেলে এসে নাকি কাকি আম্মার সব দুঃখ ঘুচে দিবে। যখন সেই ছেলেটা এলো, আমি অনেক খুশি হই। এবার বুঝি কাকি আম্মার কষ্ট কমবে। কাকি আম্মা বলেছিলেন আমি হবে পুলিশ, সব অন্যায়কারীকে শাস্তি দিবে, আর আমি হব শিক্ষক। শুধু কাকি আম্মার না, আমারও ইচ্ছে ছিল আমি শিক্ষক হব। ছোট ছোট বাচ্চাদের পড়াবো, সব বাচ্চাদের আদর্শ হব। সবাই দেখে সালাম দিবে, সম্মান করবে। সারাক্ষণ হাতে একটা বই নিয়ে হাঁটবো। এই স্বপ্ন নিয়ে পড়তে থাকি স্কুলে।
এর মাঝে আব্বা একটা বাচ্চাকে নিয়ে আসে, বলে সে নাকি আমাদের আরেক ভাই, তার নাম রাখে রিদওয়ান। আমার 4 ভাই হয়ে যায়, আমি, জাফর, রিদওয়ান, আমির একসাথে এক স্কুলে পড়ি। রিদওয়ান আমির এক শ্রেণীতে ছিল। ছোট থেকে আমিরের শরীরের ছিল অবাক করার মতো শক্তি, ওর মেধা ছিল ধারালো। আমরা সবাই ধরে নিয়েছিলাম আমির পুলিশ হবে, অনেক বড় পুলিশ হবে, পুরো দেশ চিনবে। ঠিক তখনই আমাকে আর জাফরকে দাঁড় করিয়ে দেওয়া হয় অভিশপ্ত এক কালো জীবনের সামনে, যে জীবনে টাকা, নারী, রক্তের খেলা চলে। পাতাল ঘরে বনেদি ঘরের 2-3 জন পুরুষের দেখাও মিলে, তারা 2 জন নারীকে আমাদের সামনে কুৎসিতভাবে আঘাত করে। আব্বা কাকা উপভোগ করে সেই দৃশ্য, সেই অসহায় 2 নারীর চিৎকার, কলিজা ছিঁড়ে যায় আমার। আব্বা আর কাকার পায়ে পড়েছি যাতে তাদের ছেড়ে দেয়, কিন্তু ছাড়েনি। রক্ত দেখে জাফর জ্ঞান হারায়, ও রক্ত সহ্য করতে পারে না। রক্তে খুব ভয় ছিল জাফরের। একটা 13 বছর মেয়েকে বাঁধা অবস্থায় আমার হাতে তুলে দেওয়া হয়। আব্বা আমাকে বোঝায় মেয়েটার সাথে কি করতে হবে। জানতে পারি বাড়ির পিছনের জঙ্গলে অবস্থিত ওই পাতাল ঘরে অনেক বছরের পুরনো। আমাদের বংশে প্রতিটি পুরুষের একমাত্র পেশা পতিতাবৃত্তি ও নারী ধর্ষণ। আমাদের অঢেল সম্পদ পতিতাবৃত্তির টাকায় করা, নারী বিক্রির টাকায় করা। এরকম বাধ্য হয়ে আমাকে অভ্যস্ত করে দেওয়া হয় এই পথে। ঘৃণায় বমি করেছি অনেকবার। ধর্ষণের পর কুড়াল দিয়ে কপিয়ে হত্যা করা হতো মেয়েগুলোকে। আমার জীবন হয়ে ওঠে দুর্বিষয়। তবে ঘরে ফিরে শান্তি লাগতো। আমির ছিল সেখানে। আমিরের দুষ্টুমি আমাকে খুব হাসাতো। আমিরের একটা দোষ ছিল, ও রিদওয়ানকে খুব অত্যাচার করত। 2 জনের সম্পর্ক ছিল সাপে নিউলে। সে যাই হোক, আমিরের সঙ্গ ছিল শান্তির। ওর চঞ্চলতার সাহসিকতা ছিল মুগ্ধ করার মতো। আমার সেই শান্তিও একদিন নষ্ট হয়ে যায়, যেদিন নানা বাড়ি থেকে ফিরে পাতাল ঘরে প্রবেশ করে রিদওয়ান আর আমিরের উপস্থিতি দেখি। আমির তখন পুরোদমে 15 বছরের একটা মেয়েকে পেটাচ্ছিল। আমিরের চোখে মুখে হিংস্রতা আমাকে অবাক করে দেয়। আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার প্রিয় ভাইয়ের এই রূপ, এই জীবন। এর পরের কথাগুলো তোমার জন্য খুব কষ্টের হবে পদ্মজা। দয়া করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবার পড়া শুরু করো। পূর্ণা থামে, তার শরীর কাঁপছে, অস্বাভাবিকভাবে কাঁপছে। সে ছলছল চোখে পদ্মজার দিকে তাকায়, তার চোখে খুব ভয়, ঘৃণা। সে স্পষ্ট সুরে উন্মাদদের মতো ডাকলো, আপা, এই আপা। পদ্মজা পূর্ণার এক হাত শক্ত করে ধরল, বলল, ভাইয়া আমাকে যা বলেছেন তাই কর। প্রাণ ভরে নিঃশ্বাস নে। পূর্ণার চোখে বেয়ে জল গড়িয়ে পড়ে, তার মাথা ভনভন করছে, শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে পদ্মজার এক হাত শক্ত করে ধরে জোরে নিঃশ্বাস নিল। বুকে অপ্রতিরোধ্য তুফান বয়ে যাচ্ছে। আমির তার কাছে আপন বড় ভাই, সম্মানীয় বড় ভাই। এই ব্যথা সহ্য করতে পারবে না সে। পুরো শরীরের তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৭৮তম পর্ব। পদ্মজা পূর্ণার মনের অবস্থা টের পাচ্ছে। তার মতো সহ্যশক্তি নেই পূর্ণার। পদ্মজা পূর্ণার হাতের পিঠে চুমু খেয়ে বলল, মন এত দুর্বল হলে কি চলে? পূর্ণা পদ্মজার দিকে তাকালো। পদ্মজা চোখের ইশারায় বাকিটুকু পড়তে বলে। পূর্ণা এক হাতের তালু দিয়ে চোখের জল মুছে পড়া শুরু করলো। আমাদের দাদুর সঙ্গ পেয়ে আমির ছোট থেকেই নিষ্ঠুর প্রকৃতির হয়েছে। কাকার কথায় দাদু আমিরকে আলাদা করে সময় দিতেন। আমির কাকার বড় শিকার ছিল। আমিরের চালচলন ছিল অন্যরকম। তাকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয়েছে মেয়েরা ভোগের বস্ত্র। শিখিয়েছেন টাকার ক্ষমতা আর পৈশাচিক আনন্দ কেমন। দাদু শুরু থেকে সব জানেন। তিনি কাকা আর আব্বাকে উৎসাহিত করতেন। আমাদের দাদাকেও সাহায্য করেছেন। দাদুর সোনার অলংকারের প্রতি দুর্বলতা ছিল খুব। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার দাদা আব্বা কাকাকে
দাদুকে ব্যবহার করেছেন। দাদুর সাথে দাদুর সাথে দাদুর এক বোনও ছিল। দাদুর বোন বলতেন, আপন নয়, পরিচিত। দুজন নারী মিলে সহযোগিতা করে এসেছে বছরের পর বছর। আমির নারীর শরীর ভোগ করার চেয়ে আঘাত করতে পছন্দ করত। প্রথম 3 বছর সে কোনো মেয়ের সাথে জোরপূর্বক মিলিত হওয়ার চেষ্টা করেনি। সবসময় প্রতিটি মেয়ের মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব নিয়েছে। প্রথম প্রথম আমার খারাপ লাগতো, কিন্তু একসময় অভ্যস্ত হওয়ার সাথে উপভোগ করতে থাকি। আমিরের যখন 18 বয়স তখন থেকে সে যৌনতার প্রতি আগ্রহী হয়ে ওঠে। পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে গড়ে তোলে। মেয়েটা দেখতে মিষ্টি ছিল। আমিরকে অন্ধের মতো বিশ্বাস করেছে। বিশ্বাস করে নিজের ইজ্জত সঁপে দিয়েছিল। বিনিময়ে এর পরদিন লাশ হয়ে নদীর ঢেউয়ে ভেসে যেতে হয়েছে। আমিরের নারী আসক্তি তীব্র হয়ে ওঠে, কিন্তু জোরপূর্বক কিছু করতে সে নারাজ। বেছে নেয় ছলনার পথ, প্রতারণার পথ। কতগুলো মেয়েকে সে ঠকিয়ে ভোগ করেছে তার হিসেব নেই আমার কাছে। ঢাকায় পড়তে গিয়ে কারো মাধ্যমে নারী পাচারের সাথে যুক্ত হয়। তারপর আর পিছনে তাকাতে হয়নি। টাকার পাহাড় গড়ে ওঠে। পদ্মজা, তোমার খারাপ লাগবে, তাও বলতে হচ্ছে, তুমি যেমন আমিরের জীবনের প্রথম মেয়ে নয়, তেমন প্রথম বউও নয়। শহরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী এক মেয়েকে আমির বিয়ে করেছিল। সেই মেয়েটি নিঃসন্দেহে রূপসী ছিল। সে বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কে আগ্রহী ছিল না বলে আমির তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তার পরিবারে না জানিয়ে আমিরকে বিয়ে করে। 1 সপ্তাহ পর মেয়েটি যখন আমিরের কাছে তিক্ত হয়ে ওঠে, তখন মৃত্যু মেয়েটির সামনে এসে দাঁড়ায়। মেয়েটির পরিবারের কেউ জানতেও পারেনি তাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছিল, আর সে স্বামীর হাতেই মারা গিয়েছে। আমির তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ। সে তখনই ঠান্ডা মাথায় পুরো ঘটনার চিহ্ন মুছে দেয়। এটাই কিন্তু ওর একটা বিয়ে নয়। আমির আরেকটা বিয়েও করেছিল, ভিন্ন ধর্মের এক সুন্দরী মেয়েকে। তার বেলাও হুবহু ঘটনা ঘটে। সে মেয়ের মৃত্যু আমি নিজের চোখে দেখেছি, কিন্তু কিছু বলিনি। বলতে ইচ্ছে হয়নি। মন বলতে কিছু ছিল না তখন। মেয়েটা মৃত্যুর পূর্বে অবাক হয়ে দেখেছিল আমিরকে। সে বোধহয় বিশ্বাস করতে পারছিল না যাকে ভালোবেসেছে, ঘর ছেড়েছে, সে তাকে খুন করছে। আমির কিন্তু খুন করার ঘন্টাখানেক পরই অন্য মেয়ের সাথে সময় কাটিয়েছে। আমিরের বাড়ি গাড়ি সব হয়, যে কোনো নারীর আমিরকে নিজের সমস্ত বিলিয়ে দিতেও নির্দ্বিধায়। আমির দেখতে একটু শ্যামলা হলেও তার কথাবার্তার চালচলন চাহনি ছিল আকর্ষণ করার মতো। যতগুলো মেয়ে আমিরকে ভালোবেসেছে, বেশিরভাগই আমিরের থুতুনির কাটা দাগটা দেখে প্রেমে পড়েছে। আমির সম্পর্কিত আর কিছু বলার নেই। এইটুকুতেই তুমি আমিরের স্থান বুঝে যাবে। তোমার স্বামী একা খারাপ এই কথা বলার মুখ নেই আমার। আমি কিছু কম করিনি। তবে আমির কাকির ব্যাপারে ছিল দুর্বল। তার সব সাবধানতা ছিল কাকিকে নিয়ে। কাকি যেন কিছু জানতে না পারে। আমির ঢাকা থাকার কারণে কাকির কখনো সন্দেহ করেননি। তার আগে সন্দেহ করেছিলেন, কিন্তু প্রমাণ পাননি। যেদিন কাকি তোমাকে আর আমিরকে তোমাদের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন, সেদিন তোমরা আসার পর রাতে কাকি জানতে পারেন আমির অনেক আগে থেকে কাকার সাথে কাজ করছে। এমনকি ঢাকা এই কাজই করে। আমির কাকার সাথে ডিল নিয়ে আলোচনা করছিল। খুব চাপ ছিল মাথার উপর। চিন্তায় আমির অসতর্ক হয়ে যায়। কাকির ঘরে কাকার সাথে নারী পাচারের বিষয়ে কথা বলছিল, আর কাকিও সব শুনে ফেলেন। তিনি খুব কাঁদেন। রাগে আমিরকে অনেকগুলো থাপ্পড় দেন। আমির কিছু বলেনি, চুপচাপ থাপ্পড় খেয়েছে। কাকি আমিরকে নিষেধ করেন আমির যেন আম্মা না ডাকে, আর যেন দেখা না করে। আমির কাকিকে সামলানোর অনেক চেষ্টা করেছে, পারেনি। কাকির খুব কষ্ট হচ্ছিল। ঘৃণায় আমিরের শার্ট টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলেছেন। কাকির অনেক নখের দাগ আমিরের পেটে, বুকে হয়তো এখন আছে।
কাকের বেঁচে থাকার সুতোটাই ছিঁড়ে যায়। সারা রাত্রি হাউমাউ করে কেঁদেছেন। অনেকবার কাকেকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম, কিন্তু সাহস হয়নি। আমি নিজেই তো একটা নিকৃষ্ট মানব। আবার সেদিন রাতে তুমি রুম্পার সাথে ছিলে। রুম্পা যদি সব বলে দেয় তোমাকে, সেই ভয়ে আমি রিদওয়ানকে পাহারায় রেখেছিল। নদী ফাঁকি দিয়ে খাবারের ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে রুম্পা ঘুমিয়ে পড়ে। আমির অনেক ছালচুতেরই করেছে তুমি যাতে কিছু না জানতে পারো। আমার আর রুম্পাকে তুমি নতুন জীবন পেতে সহযোগিতা করেছো, তাই তোমাকে আমাদের গল্পটাও বলতে চাই। জানি না আর কতদিন বাঁচবো। পালিয়ে এসেছি। আমিরের হাত অনেক লম্বা। ওর আমাকে খুঁজে পেতে সময় লাগবে না। বরং অবাক হচ্ছি এতদিনেও আমির আমাকে খুঁজে পায়নি কেন। রুম্পাকে আমার জন্য কাকা পছন্দ করেছিলেন। বিয়ের প্রথম দিনই বুঝতে পারি রুম্পা সরল সোজা একটা মেয়ে। রুম্পার সঙ্গ ছিল অনেক শান্তির। কখন যে ভালোবেসে ফেলি বুঝিনি। বিয়ের মাস কয়েক পর বৈশাখ মাসে আমি পাতাল ঘরে ছিলাম। আমার সামনে নগ্ন মেয়ে ছিল। তখন পাতাল ঘরের চারপাশে এত নিরাপত্তা ছিল না। হুট করে দেখি রুম্পা চলে এসেছে। তারপরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। রুম্পাকে রিদওয়ান মারে, আব্বা মারে, কাকা মারে। আমি চুপচাপ মেনে নেই, কিন্তু খুব কষ্ট হতো। নিজের সাথে যুদ্ধ করেছি। নিজের প্রতি ঘৃণা হতো। স্বামী হিসেবে নিজেকে ব্যর্থ লাগতো। রিদওয়ান আমার অজান্তে আমার ভালোবাসার বউকে ধর্ষণ করে। এই খবর ধর্ষণের এক সপ্তাহ পর শুনেছি। কিন্তু আমি এমনই কাপুরুষ যে রিদওয়ানকে মারতে গিয়ে উল্টো মার খেয়ে চুপ হয়ে গিয়েছি। রুম্পা তেজি মেয়ে ছিল। ওর রাগে বারবার বলেছে পুলিশের কাছে যাবে, সব বলে দিবে। তাই রুম্পাকে মারার পরিকল্পনা করা হয়। আমি রুম্পার সাথে লুকিয়ে দেখা করি। ওর পায়ে ধরে ক্ষমা চাই। আর বলি পাগলের ভান ধরে থাকতে। আমি মাঝে মাঝে দেখা করব। রুম্পা তেজি হলেও মৃত্যুকে ভয় পেত খুব। পাগলের ভান ধরে থাকলে বাঁচতে পারবে, এই কথা শুনে খুব কাঁদে। আর তাই করে। সে যে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। রুম্পার চিৎকার চেঁচামেচি শুনে আব্বা কাকা ধরে নেয় রুম্পার মাথা ঠিক নেই। তবে আমিরের দৃষ্টি ইগলের মতো। প্রথম দেখাতেই বুঝতে পারে রুম্পা পাগল নয়, মানসিক ভারসাম্য হারায়নি। তাও কেন যেন কাউকে কিছু বলেনি। রুম্পা কিন্তু তখনও জানতো না আমির এই কাজে যুক্ত আছে। আমির আর রুম্পার সম্পর্ক ভাই বোনের মতো ছিল। আমির পরিবারের সাথে সবসময় সহজ সরল থেকেছে, একদম সাধারণ একটা মানুষের মতো। শুরু হয় রুম্পার বন্দি জীবন আর আমার নিঃসঙ্গ রাত। একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। কাপুরুষ শব্দটা সর্বক্ষণ খুঁড়ে খুঁড়ে খেয়েছে। মাঝে মাঝে লুকিয়ে দেখা করেছি। বুঝতে পেরেছি রুম্পাকে আমি খুব ভালোবাসি। আব্বা, চাচা আর ছোট ভাই আমির, এই তিনজনের ভয়ে এক পাও বাড়ানোর সাহস হয়নি। একজন লোক আমাদের দল ছেড়ে পালিয়েছেন। বিনিময়ে তার নির্মম মৃত্যু হয়েছে। সে ভারত চলে গিয়েছিল। তাও আমির ধরে ফেলেছে। বলতো পদ্মজা, এমন ঘটনা জানার পর আমার মতো কাপুরুষ আর কি বা করতো? ধিক্কার আমার নিজের জীবনকে। আমাকে তো কুকুরের খাবার হওয়া উচিত। রুম্পাকে তুমি ঢাকা নিয়ে যেতে চেয়েছিলে, তাই আমির বাবুলকে আদেশ করে রুম্পাকে খুন করতে। আমি এই খবর পেয়ে পালানোর কথা ভাবি। পথে বাবলু আটক করে, তখন তুমি ফেরেশতার মতো হাজির হও। এই ঋণ শোধের উপায় আমার জানা নেই। আর কি বলবো আমি? এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি করবে? আমি তো সব জানিয়ে দিয়েছি। কিছু কথা না জানালেই নয়। আমির আমার কাছে সব সময় স্বচ্ছ ছিল, কিন্তু তুমি আসার পর আমি তাকে চিনতে পারি না। যখন তোমাদের বিয়ে হয় ভেবেই নিয়েছিলাম কয়দিন পর তোমার লাশও দেখতে হবে, কিন্তু সেটা হয়নি। উল্টা আমির পাল্টে যায়। চারিদিকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়। গ্রাম থেকে ঢাকা ফিরে সুন্দরী দুই মেয়েকে সঙ্গ দেওয়ার কথা ছিল। এই দুই মেয়েকে হাতের মুঠোয় আনতে আমিরের সবচেয়ে বেশি সময় লেগেছে। সুযোগ পেয়েও আমির তাদের কাছে টানতে পারেনি। বছরখানেকে বুঝে যায় আমির সত্যি তোমাকে ভালোবেসেছে। কোনো মেয়ের শরীর আর টানেনি আমিরকে। এ নিয়ে আব্বা কাকার মাঝে অনেক কথা হয়েছে। আমির যদি সব ছেড়ে দেয়,
আমার মনের কোণে আশা জাগে আমির এবার আমার মতো অনুভব করবে। এই কালো জগৎকে আর তার কালোই লাগবে। আমি নিজ চোখে দেখেছি আমিরকে তোমার জন্য ছটফট করতে। তোমার অসুখ হলে সবকিছু ভুলে যেত। তোমার চিন্তায় এক জায়গায় স্থির থাকতে পারতো না। এমনকি ঢাকার বাড়িসহ আমাদের বাড়িটাও আমির তোমার নামে করে দিয়েছে। আমিরের যত সম্পদ আছে সব তোমার নামে করা। আমিরের কিন্তু নিজস্ব বলতে কিছু নেই। সে নিঃস্ব। এই খবর রিদওয়ান বা আব্বা কাকা কেউ জানে না। কোনো কাকপক্ষীও জানে না। চট্টগ্রাম সমুদ্রের কাছে তোমার জন্য একটা বাংলো বাড়ি বানাচ্ছে। বাড়ি বানানোর টাকা ৩১টা মেয়ের পাচার করার বিনিময় অগ্রিম নিয়েছিল। এখন সেই চাপ মাথায় নিয়ে ঘুরছে। হাতে কম সময়, কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার 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 জানা মতে তুমি ধার্মিক ও পবিত্র একটা মেয়ে। তুমি এত কিছু জানার পর আমিরকে মেনে নিতে পারবে না। তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখাবে। আমি যা জানি সব বলেছি। আমির তোমাকে ভালোবেসে, এই কথাটা কঠিন সত্য। তুমি যদি আমিরের কাছে তার 2 চোখ চাও, সে তোমার সামনে ছুরি ধরে হাঁটু গেড়ে বসে বলবে, নিয়ে নাও। 6 বছরে আমিরের যে রূপ, তোমার প্রতি যে টান আমি দেখেছি, তা থেকে আমার এটাই মনে হয় আমির তোমাকে অন্ধের মতো ভালোবাসে। এমন মানুষের মন এত ভালোবাসা দেওয়ার কোনো উদ্দেশ্য হয়তো সৃষ্টিকর্তার আছে। শুনেছি সৃষ্টিকর্তার সব সৃষ্টির কোনো উদ্দেশ্য করা। এখন সবটা তোমার সিদ্ধান্ত। আমি এইটুকু মিথ্যে বলিনি। তুমি বুদ্ধিমতী, একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে। যে পদক্ষেপই নাও না কেন, সাবধান থেকো। আমিরের চোখ ফাঁকি দিয়ে একটা পক্ষীও উড়ে যেতে পারে না। রুম্পা তোমাকে ভালোবাসা জানিয়েছে। কখনো সুযোগ মিললে আমাদের আবার দেখা হবে। আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে। রুম্পাকে যদি আবার ওই বাড়িতে নেওয়া হয়, তুমি দেখে রেখো। আল্লাহ তোমার সাথে আছেন। আমার জন্য দোয়া করো। আল্লাহ আমার শাস্তি যেন রুম্পাকে না দেন, আমাকে যেন দেন। আর আমাকে ক্ষমা করে দেন। আমি অনুতপ্ত। এত বড় চিঠি লিখে অভ্যাস নেই। ভুল হলে ক্ষমা করো। ভালো থেকো বোন। ইতি আলমগীর। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৭৯তম পর্ব। পূর্ণা 2 হাতে মাথা চেপে ধরে। কাঁদতে কাঁদতে তার বুক ভিজে গিয়েছে। সে পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না আপা। আমি বিশ্বাস করতে পারছি না। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরল। পূর্ণা পদ্মজার বুকে মুখ গুজে ফোপাতে থাকলো। পদ্মজা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। পূর্ণা 2 হাতে শক্ত করে ধরে পদ্মজাকে। তার প্রিয় বোনের এত কষ্ট সে সহ্য করতে পারছে না। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তোমার আগে আরো 2টো বিয়ে করেছে। এই ব্যথা কিভাবে সহ্য করেছো আপা? পদ্মজা কান্না আটকিয়ে রেখেছিল। এই কথা শুনে ভেতর থেকে কান্না আপনা আপনি চলে আসে। পূর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে। একটা মানুষ খুঁজছিল সে, যাকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদা যাবে। আমির অত্যাচারী হিংস্র নারী ব্যবসায়ী, এইটুকু ব্যথাই সে হজম করতে পারেনি। চিঠি পড়ে যখন জানতে পারলো আমির নারী আসক্ত ছিল, এমনকি বিয়েও করেছিল, তখন ইচ্ছে হচ্ছিল গলায় ফাঁস লাগিয়ে মরে যেতে। ঠান্ডা মেঝেতে বসে হাত পা ছড়িয়ে কেঁদেছে। বারবার চোখে ভেসে উঠেছে আমিরের সাথে অনেক মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত। একজন স্ত্রীর জন্য এটা কতটা বেদনাদায়ক হতে পারে তার কোনো পরিমাপ নেই। পদ্মজার চোখে জল মুছল। পূর্ণাকে সামনাসামনি বসিয়ে বলল, এখন কাদার সময় নয়। তোকে আমি সব জানিয়েছি, যাতে প্রেমাকে দেখে রাখতে পারিস আর নিজেও সাবধানে থাকিস। আমি একটা ছুরি দিব, নিজের সাথে রাখবি। রিদওয়ানের নজর ভালো না। প্রেমার দায়িত্ব তোর। তোর বিয়ে দিয়ে দেব ৩-৪ দিনের মধ্যে। আপা। পূর্ণার কণ্ঠটা অদ্ভুত শোনায়। পদ্মজা তাকালো। পূর্ণা ঢোক গিলে নতজানু হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়ার কোনো ক্ষতি করো না আপা। কথা শেষ করে জোরে কেঁদে উঠল পূর্ণা। সে বুঝতে পারছে সে অন্যায় আবদার করেছে, পাপের প্রতি মায়া দেখাচ্ছে, কিন্তু আমিরকে সে আপন ভাইয়ের মতোই ভালোবাসে।
আমির কখনো বড় ভাইয়ের অভাব বুঝতে দেয়নি, মাথার উপর ছাদ হয়ে থেকেছে। সবচেয়ে বড় কথা, তার প্রিয় বোনের ভালোবাসার মানুষ আমির। কেউ না জানুক, সে জানে আমির ছাড়া পদ্মজা বেঁচে থেকেও মৃত। পদ্মজা তার মা হেমলতার মতো হয়েছে, সত্যকে ন্যায়কে বেছে নিবে, ভালোবাসার সিন্দুকটা তালা মেরে রাখবে, তারপর কষ্টে ধুকে ধুকে মরবে। পূর্ণার কথা শুনে পদ্মজা অবাক হয়ে উচ্চারণ করলো, পূর্ণা। পূর্ণা পদ্মজাকে কোলের উপর মাথা নত করে বলল, আপা, আমি খুব খারাপ, কিন্তু তোমার সুখ আমার কাছে সবচেয়ে বড়। ভাইয়া তোমাকে ভালো রাখবে, ভাইয়া তোমাকে ভালোবাসে। আগের সব ভুলে যাও, মাফ করে দাও। আমি জানি তুমি ভাইয়াকেও ছাড়বে না, ভাইয়ার কিছু করে ফেলবে। আপা, দোহাই লাগে, তোমার সুখ নষ্ট করো না। পদ্মজা আশ্চর্যের চরম পর্যায়ে অবস্থান করছে। পূর্ণা মাথা তুলে তাকায়। পদ্মজা প্রশ্ন করে, আর যে মেয়েগুলো অত্যাচারিত হয়েছে, যে মেয়েগুলোকে ঠকেছে, যে মেয়েগুলো যন্ত্রণায় ছটফট করে জীবন দিয়েছে, তাদের প্রতি অন্যায়ের শাস্তি কে দিবে? পূর্ণার সহজ উত্তর, তোমাকে তো কিছু করেনি, তোমাকে তো ভালো রাখবে। পদ্মজা নিজেকে সামলে রাখতে পারেনি। সে ভেবেছিল পূর্ণা ঘৃণায় আমিরকে খুন করতে চাইবে, খুন করতে চাইবে রিদওয়ান, খলিল আর মজিদকে। কিন্তু এ তো উল্টা সুর তুলছে। পদ্মজার গায়ের সবটুকু শক্তি দিয়ে পূর্ণাকে থাপ্পড় দিল। পূর্ণা আকস্মিক ঘটনায় নিজেকে শক্ত রাখার সুযোগ পায়নি, বিছানা থেকে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে। পদ্মজার নাক লাল হয়ে গেছে। সে রাগে পূর্ণাকে বলল, ছি, তুই আম্মার মেয়ে? পূর্ণা উত্তরে কিছু বলল না। সে ঝরঝর করে কাঁদতে থাকলো। নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার, দৃষ্টি মেঝেতে নির্বন্ধ। পদ্মজার রাগে দুঃখে কান্না পায়। বেসামাল ঘূর্ণিপাকে সে আটকে পড়েছে। প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। কেউ নেই পাশে দাঁড়ানোর মতো, কেউ মাথা ছুঁয়ে দিয়ে বলে না পাশে আছি, মন যা চায় করো। পদ্মজার ভেতরের ঝড়ের তাণ্ডব কেউ টের পাচ্ছে না। সবাই তার বিরুদ্ধে, সবাই। পদ্মজা চিঠি ও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পূর্ণা মৃদু আর্তনাদ করল। সে কিছুতেই চিঠির লেখাগুলো আর পদ্মজার মুখের উচ্চারিত শব্দগুলো বিশ্বাস করতে পারছে না। তার কাছে ভাইয়া নামক শব্দটি মানে আমির। তাৎক্ষণিক চোখের সামনে ভেসে ওঠে একটা হাসি মুখ, আমিরের যে স্নেহ ভালোবাসা এতদিন তাদের উপর চুয়ে চুয়ে পড়েছে, সেই ভালোবাসার খাত থাকতে পারে না। পূর্ণা দেয়ালে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। শরীরটা কেমন করছে, হাজারটা সুচ যেন বুকের ভেতরটা খোঁচাচ্ছে। সে তার আপার চোখে মুখে দেখেছে সীমাহীন কষ্ট। পূর্ণা দুই হাতে কপালের দুই পাশ চেপে ধরে পায়চারি করতে করতে বিড়বিড় করে, তুমি গতকাল রাতে এজন্য কাঁদছিলে আপা? ভাইয়ার ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিচ্ছে। তুমি পুড়ে যাচ্ছ, পুড়ে যাচ্ছ তুমি। পূর্ণা বিছানায় বসলো। সে অস্থির হয়ে আছে। জানালায় চোখ পড়তেই সে সেখানে গিয়ে দাঁড়ালো। চোখের সামনে দৃশ্যমান হয় বড় বড় গাছ। তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। না জানি কত মেয়ের কুরবানির সাক্ষী এই গাছেরা। পূর্ণা জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে চোখ বুঝে, গাল বেয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে মেঝেতে। তার কেন এত কষ্ট হচ্ছে সে জানে না। বড় ভাইয়ের সমতুল্য আমিরের এমন ভয়ঙ্কর রূপের কথা জেনে, নাকি তার বোন আর বোনের ভালোবাসার বিচ্ছেদের আশঙ্কায়। পূর্ণা দুই হাতে চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ঢাকলো। তারপর দ্রুত পায়ে দ্বিতীয় তলায় পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘরে নেই, নিচতলায় হয়তো। পূর্ণা সোজা নিচতলায় চলে আসে। সদর ঘরে জুলেখা রিনুর সাথে কথা বলছিল। তিনি ব্যাগও গুছাচ্ছেন। পূর্ণা মৃদুলের কাছে শুনেছে মৃদুল তার বাবা মাকে নিয়ে এসেছে। জুলেখা বানুর মুখের সাথে মৃদুলের মুখের মিল রয়েছে। পূর্ণা আন্দাজ করে নিল তিনি মৃদুলের মা। পূর্ণা নতজানক হয়ে এগিয়ে আসে। জুলেখার পায়ে ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই জুলেখা পা সরিয়ে নিলেন। কর্কশ কণ্ঠে বললেন, দূরে যাও। পূর্ণা মনে মনে আহত হয়, দূরে সরে দাঁড়ায়। চোখের কার্নিশে জল জমে। সে ঢোক গিলে কান্না আটকিয়ে কাপা কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। জুলেখা বানু জবাব দিলেন না। তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন, কি গো, হয় নাই তোমার? সময় যাইতেছে নাকি? আইতাছে।
গফুর মিয়া বেরিয়ে আসেন। পূর্ণা গফুর মিয়াকে দেখে বুঝতে পারল উনি মৃদুলের বাবা। লাল রঙের লম্বা দাড়ি, মাথায় সাদা টুপি, পরনে সাদা পাঞ্জাবি, চোখে মুখের নূর যেন দ্যুতি ছড়াচ্ছে। গফুর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন, বললেন, ভালো আছো মা? শরীরটা ভালো আছে? গফুর মিয়ার প্রশ্ন দুটো পূর্ণার শরীরের চাঙ্গা করে তোলে। সে মৃদু হেসে বলল, ভালো আছি। আপনি আপনি ভালো আছেন? আছি, বড় মানুষ। গফুর মিয়া কথা শেষ করতে পারলেন না। জুলেখা বানু বাজখাই কণ্ঠে বললেন, এখন তোমার গল্প করার সময় না, ট্রেন ছাইড়া দিলে বুঝবা। পদ্মজা রান্নাঘর থেকে বেরিয়ে আসে, শাড়ির আঁচল দিয়ে মাথার চুল ঢেকে জুলেখা বানুকে বলল, গতকালকেই তো আসলেন, আজই চলে যাবেন? জুলেখা বানু পদ্মজার দিকে ফিরেও তাকালো না। তিনি রিনুকে ধমকের সুরে বললেন, মৃদুল্লা কই গেছে? রিনু বলল, বাইরে গেছে, কলপারে। গিয়া খবর দে, হ্যার আম্মাই ডাকতেছে। রিনু পদ্মজাকে একবার দেখলো, তারপর বাইরে গেল। লতিফা সদর ঘর ঝাড়ু দিচ্ছে। সে আর চোখে জুলেখার ব্যবহার দেখছে। তার ইচ্ছে হচ্ছে মহিলাকে ভেজা কাপড়ের মতো মুচড়াতে। জুলেখার এমন ব্যবহারের কারণে পদ্মজা বুঝতে পারছে। তাও প্রশ্ন করলো, মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হয়ে আছেন। আমরা কোনো ভুল করেছি? জুলেখা কটাক্ষ করে বললেন, দেখো মা, তোমার সাথে আমি কথা কইতে চাইতেছি না, তুমিও কইও না। পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অবাক চোখে তাকিয়ে আছে। তার চোখে জলের পুকুর সৃষ্টি হয়েছে, যে কোনো সময় গড়িয়ে পড়ে যেন ঘর ভাসিয়ে দিবে। লতিফা ঝাড়ু দেওয়ার ভান করে সব বালু জুলেখার ভেজা পায়ের উপর ছিটিয়ে দিল। জুলেখা বানু দুই লাফে দূরে সরে যান। চোখ বড় বড় করে লতিফাকে বললেন, এই সেরি, চোখকে দেখো না, কেমনে কামড়া বাড়াইছো? এখন আবার পাও ধুইতে হইব। লতিফা অপরাধী মতো মাথা নিচু করে বলল, মাফ করেন খালাম্মা। মৃদুল সদর ঘরে প্রবেশ করে আগে পূর্ণার মুখ দেখল। পূর্ণাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে পূর্ণাকে উদ্দেশ্য করে বলল, পূর্ণা, এখন কেমন লাগতেছে? পূর্ণা গুমট কণ্ঠে জবাব দিল, ভালো। মৃদুল বলল, লিখন ভাইয়ের খবর নিয়ে আইছি। পদ্মজার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, কেমন আছেন উনি? চাহনি দেখে পদ্মজার অস্বস্তিতে পড়ে যায়। মৃদুল বলল, জানি না ভাবি, খালি জানি লিখন ভাইরে ঢাকা হাসপাতালে নিয়ে গেছে। পদ্মজা বিড়বিড় করে বলল, আল্লাহ উনাকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ। পূর্ণার চোখে মুখে গুমট ভাবটা স্পষ্ট। মৃদুল দেখতে পাচ্ছে, কিন্তু তার কারণ বুঝতে পারছে না। জুলেখা বানু আদেশের সুরে মৃদুলকে বলল, তোর যে কাপড়টি বাইর করছিলি, ব্যাগে ঢুকাইছিস? এখন এই জুতোটি খুইলা তোর জুতাটি পায়ে লাগা। মৃদুলের কপালে ভাঁজ সৃষ্টি হয়। বলল, আমরা কই যেতেছি? বাড়ির যাইতেছি। মৃদুলের মাথায় যেন বাজ পড়ে। সে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অন্যদিকে ফিরে আছে। মৃদুল অবাক হয়ে জুলেখাকে বলল, আমরা যেই কামে আইছি সেই কাম তো হয় নাই। জুলেখা পূর্ণার উপর চোখ রেখে বললেন, আমি এমন কালা শরীরে আমার স্যারার বউ কইরা ঘরে নিতে রাজি না। মৃদুল উচ্চ সুরে উচ্চারণ করলো, আম্মা। জুলেখা বানু চেঁচিয়ে বললেন, তুই কি দেখা এমন শরীর পছন্দ করছস? তোর লগে এই শরীরে যায়? তোর আর এই শরীর গায়ের রং আসমান আর জমিনে। জুলেখা বানুর চিৎকার শুনে খলিল ও আমিনা উপস্থিত হন। অপমানে লজ্জায় পূর্ণার চোখ ফেটে জল বেরিয়ে আসে। পূর্ণার চোখের জল পদ্মজা হজম করতে পারছে না। পদ্মজা বলল, আপনি গায়ের রংকে মূল্য দিচ্ছেন কেন? ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসাটাকে মূল্য দিন। জুলেখা বানুর মেজাজ শুধু খারাপের দিকেই যাচ্ছে। তিনি বললেন, আমার স্যারার মতন সোনার সোনার টুকরা এমন কয়লারে কোনোদিনও পছন্দ করব না। এই স্যারই তাবিজ করছে, কালা জাদু করছে আমার স্যারার উপর। আমার স্যারারে আমি বড়হাট্টার হুজুরের কাছে লইয়া যামু। জাদু দিয়া বেশি দিন ধইরা রাহুন যায় না। এইটা তুমি আর তোমার বইনে মনে রাখো। মৃদুল চিৎকার করে উঠল, আম্মা, কি সব আবল তাবল কইতেছেন? আপনি পূর্ণারে কষ্ট দিতেছেন। জুলেখা কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমার কষ্ট নাই? আমি কত আশা কইরা আইছিলাম আমার স্যারার বউ আমি পছন্দ কইরা ঘরে আনাম, পরীর মতো বউ আনাম, কিন্তু তুই এমন কালা শরীরে পছন্দ কইরা রাখছস। 10 মাস 10 দিন ধরে পেটে রাখছি, আর এখন তুই এই সেরি লেগা গলা উচাইয়া কথা কস?
পদ্মজা জুলেখাকে বোঝাতে চাইল, আপনি অকারণে কাঁদছেন। দেখুন, তুমি চুপ থাকো। তোমার বইনে তো গত্রের রং কালা, আর তোমার তো চরিত্রই কালা। নষ্টা মাইয়ার মানুষের মতো জামাই রাইখা অন্য স্যারার লগে সম্পর্ক রাখছো। এমন চরিত্রহীন সেরি মানুষের বইন রে আমার বংশে নিয়া কি ইজ্জতে কালি লাগামো? পূর্ণার তেরা রাগটা সক্রিয় হয়ে ওঠে। সে জুলেখার সামনে এসে আঙ্গুল শাসিয়ে বলল, আমি সব সহ্য করব, কিন্তু আমার আপাকে কিছু বললে আমি সহ্য করব না। পূর্ণার আঙ্গুল শাসিয়ে কথা বলাটা জুলেখার হজম করতে পারলেন না। কত বড় সাহস, মিয়া বংশের বড় বউকে শাসিয়ে কথা বলছে। জুলেখা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কইলজাটা বেশি বড়। এই সেরি কারে আঙ্গুল দেখাইতেছস তুই? তোমার বইনে যে নষ্টা পুরা গ্যারামে জানে। সত্য কইতে আমি ডরাই না। মৃদুল খেপে যায়। সে জুলেখার পিছনে গিয়ে দাঁড়ালো আর বলল, আম্মা, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। জুলেখা পিছনে ঘুরেই মৃদুলকে কষে চড় মারল। বেশ জোরেই শব্দ হয়। গফুর মিয়া জুলেখাকে ধমকালেন, তুমি কি করতেছো? কি কইতেছ? জুলেখা বানু গফুর মিয়াকে উদ্দেশ্য করে বললেন, কিয়ামত নাইমা আইলেও এমন নষ্টার কালী বইন রে আমার ঘরের জিও করতাম না। পূর্ণার শিরায় শিরায় ক্রোধ ছড়িয়ে পড়ে। সে টেবিলে এক হাত রেখে কিরমির করে বলল, আরেকবার নষ্টা কথা বললে আমি আপনার জিভ পুড়িয়ে দেব। উপস্থিত সবাই পূর্ণার দিকে চমকে তাকায়। মৃদুলও অবাক হয়। পদ্মজা পূর্ণার এক হাত টেনে ধরে, কিন্তু পূর্ণাকে নাড়ানো যায় না। সে বড় বড় চোখ করে জুলেখার দিকে তাকিয়ে আছে। জুলেখা রাগে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। তিনি ক্রোধের ভার নিতে পারছেন না। টেবিলে জোরে জোরে 3টা থাপ্পড় দিয়ে 3বার বললেন, নষ্টার বইন, নষ্টার বইন, নষ্টার বইন। কেউ কিছু বুঝে ওঠার পূর্বে পূর্ণা টেবিলের উপর থাকা জগ হাতে তুলে নিল। তারপর জগের সবটুকু পানি জুলেখার মুখের উপর ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় সবার চোখ মার্বেলের মতো হয়ে যায়। সাথে সাথে পদ্মজা পূর্ণাকে বিরতিহীনভাবে থাপড়ানো শুরু করলো। পূর্ণা 2 হাতে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। রাগে দুঃখে সে কাঁদছে। পদ্মজা চোখ ভর্তি জল। সে পূর্ণাকে বলল, এটা কি করলি তুই? তোকে এই শিক্ষা দিয়েছি? আর কত জ্বালাবি আমাকে? লতিফা পূর্ণাকে বাঁচাতে দৌড়ে আসে। জুলেখা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছেন। অপমানে তার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। তিনি মৃদুলের দিকে তাকালেন। মৃদুলও থমকে গেছে। জুলেখার চোখে জল চিকচিক করছে। তিনি চোখের জল মুছে বললেন, থাক এইখানে, বাড়ি ফেরা আমার কবর দেখবি তুই। মৃদুল তার মাকে খুব ভালোবাসে। জুলেখার চোখের জল তার হৃৎপিণ্ডকে জ্বালিয়ে দেয়। জুলেখার ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যান। পিছন পিছন গফুর মিয়াও গেলেন। মৃদুল পূর্ণার উদ্দেশ্য করে বললেন, ভালো করলে না। পূর্ণাকে লতিফা জড়িয়ে ধরে রেখেছে। সেই অবস্থায় পূর্ণা হুঙ্কার ছাড়ে, বেশ করেছি। আমার বোন, আমার মা। আমার মাকে আপনার মা গালি দিয়েছে। আমি ওনাকে ছেড়ে দিলে জাহান্নামেও আমার জায়গা হতো না। কাজটা ঠিক করো নাই পূর্ণা। মৃদুলের কণ্ঠে তেজের আঁচ পাওয়া গেল। মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পূর্ণা রাগে উঠে বলল, এমন মায়ের ছেলেকে আমি বিয়ে করব না। মৃদুল তিরস্কার করে হেসে বলল, আমিও করব না। তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও, না ব্যবহারের দিক দিয়া মানাও। জুতা মারি বিয়ারে। মৃদুল টেবিলে জোরে লাথি মেরে বেরিয়ে গেল। পদ্মজা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসলো। ছোট থেকে শত সমস্যার মুখোমুখি হতে হতে সে ক্লান্ত, বড্ড ক্লান্ত। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 80তম পর্ব। এখন যে দুপুর তা বোঝার সাধ্যি নেই। ঘন কুয়াশার চাদর মুড়িয়ে দিয়ে পৃথিবী ঘুমিয়ে আছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। কুয়াশা তার গভীর মায়াজালে সূর্যকে লুকিয়ে রেখেছে। পূর্ণা আলোক ঘরের বারান্দায় বসে কাঁদছে। তার পাশে বসে আছে প্রান্ত। প্রান্ত পূর্ণাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু পূর্ণা কোনো হুঁশ নেই। সে কেঁদেই চলেছে। মগা আলোক ঘরে ঘুমাচ্ছে। নাক দিয়ে বের হচ্ছে বিদ্যুৎ শব্দ। সেই শব্দে প্রান্ত বিরক্ত। সে দুই আঙ্গুল কানে ঢুকিয়ে চুপচাপ বসে রইল। পূর্ণা হাঁটুর উপর থুতুনি রেখে সুপারি গাছগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে টুকটুক বৃষ্টি বর্ষণ হচ্ছে।
বুকের জ্বালা পোড়া সহ্য করতে পারছে না। মৃদুলের শেষ কথাগুলো তার শরীরের প্রতিটি পশমে পুড়িয়ে দিয়েছে। এই ব্যথা সে কোথায় লুকাবে? মনের মণিকোঠায় যত্নে রাখা ভালোবাসার মুখের তিক্ত কথা কি সহ্য করা যায়? পূর্ণার নিচের ঠোঁট কামড়ে ধরে, বুকের ভেতর তুফান বয়ে যাচ্ছে, লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে ফুসফুস, কিডনি, মস্তিষ্ক, সর্বাঙ্গ। পূর্ণার হেঁচকি উঠে, প্রান্ত চেয়ার ছেড়ে পূর্ণার সামনে এসে দাঁড়ালো, উৎকণ্ঠিত হয়ে বলল, আপা। পূর্ণা তার ডাগর ডাগর চোখ দুটো মেলে প্রান্তর দিকে তাকায়, চোখের দৃষ্টিতে দুঃখের মহাসাগর। পূর্ণা প্রান্তকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, ভাই, আল্লাহ আমাদের থেকেই কেন সবকিছু ছিনিয়ে নেন? প্রান্ত পূর্ণার কথায় মানে বুঝল না, কিন্তু পূর্ণার কান্না তার হৃদয় ছুঁয়ে যায়। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ সব ঠিক করে দিবেন আপা। বড় আপা বলে, যা হয় সব ভালোর জন্য হয়। পূর্ণার কান্নার দমকে কিশোর প্রান্ত কেঁপে কেঁপে ওঠে। আলোকঘরের ডান পাশে রিদওয়ান দাঁড়িয়ে আছে। মৃদুল অন্দরমহলে আছে ভেবে সে পাতাল ঘর থেকে সোজা আলোকঘরে এসেছে, কিন্তু এসে দেখে এখানে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। ব্যাপারটা কি? রিদওয়ান আলোকঘরে আর গেল না। কলপারে রিনুকে দেখা যায়। রিদওয়ান চারপাশ দেখতে দেখতে কলপারে আসে। রিনু রিদওয়ানকে দেখে ভয়ে জমে যায়। রিদওয়ান নানা অজুহাতে রিনুর গায়ে হাত দেয়। রিনুর ভালো লাগে না, ভয়ে কিছু বলতেও পারে না। সে এতিম, ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে, যাওয়ার জায়গা নেই। রিদওয়ান রিনুকে প্রশ্ন করলো, পূর্ণা কাঁদতেছে দেখলাম, কিছু জানিস? রিনু কাচুমাচু হয়ে সকালের ঘটনা খুলে বলল। সব শুনে রিদওয়ান খুব খুশি হয়। গুনগুনিয়ে গান গেয়ে অন্দরমহলের দিকে যায়। আমিনা আলোকে নিয়ে অন্দরমহলের সামনে খেলছেন। রিদওয়ান আলোর দিকে হাত বাড়িয়ে ডাকলো, মামা এদিকে আসো। রিদওয়ান আলোকে কোলে নেয়। আমিনা ভারী করুণ ভাবে বলল, আমার রানীরে কি পাউন যাইতো না? রিদওয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, খোঁজা হচ্ছে, পেয়ে যাব। আলোকে আমিনার কোলে দিয়ে রিদওয়ান সদর ঘরে প্রবেশ করে। রান্নাঘর থেকে পদ্মজার কণ্ঠস্বর ভেসে আসছে। রিদওয়ান সেদিকে যায়। পদ্মজা রিদওয়ানকে দেখে চোখ ফিরিয়ে নিল, কাজে মন দিল। রিদওয়ান পদ্মজার উপর চোখ রেখে কপাল কুঁচকায়। এই মেয়ে এত চুপচাপ আর স্বাভাবিক কেন? সব মেনে নিল নাকি? রিদওয়ান মনের প্রশ্ন মনে রেখে জায়গা ত্যাগ করে। যাওয়ার পূর্বে লতিফাকে বলে গেল, লুতু খাবার নিয়ে আয়। রিদওয়ান চোখের আড়াল হতেই লতিফা ভেংচি কাটে। মাংস রান্না হচ্ছে। মাংস রান্না হতে দেখলেই পদ্মজা ফরিনার কথা মনে পড়ে। ফরিনার হাতের মাংসের ঝোলের স্বাদ ছিল অন্যরকম। অন্দরমহলের বাম পাশে ফরিনার কবর। আজ 3 দিন তিনি পৃথিবীর মায়া ছেড়েছেন। পদ্মজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাথার উপর ভারী বোঝা, বোঝা টানতে কষ্ট হচ্ছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে সে আল্লাহর নাম স্মরণ করছে, প্রার্থনা করছে এই বোঝার ঘানি যেন সে টানতে পারে, সেই ক্ষমতা আর ধৈর্য যেন হয়। লতিফা পদ্মজাকে চাপা সুরে ডাকলো, পদ্ম। পদ্মজা তাকালো। লতিফা বলল, তুমি আমারে না কইছিলা বড় কাকা আর ছোট কাকার সব খবর দিতে? পদ্মজা দরজার বাইরে একবার তাকালো, তারপর লতিফার দিকে ঝুঁকে বলল, কি খবর আনছো? শনিবার রাইতে ভোজ আসর বসাইব। কিসের? লতিফা কথা বলতে ভয় পাচ্ছে, তার দৃষ্টি অস্থির। সে ফিসফিসিয়ে বলল, মাইয়া পাচার করার কয়দিনের মাঝে সবাই একলগে বইয়া খাওয়া দাওয়া করব। পরের কাম নিয়া কথাবার্তা কইব। এটাও কি নিয়ম? হ। কত খারাপ এরা, এত মেয়ের জীবন নষ্ট করতে পেরেছে, সেই খুশিতে আনন্দ ফুর্তি করে। কয়জন থাকবে জানো? লতিফা বলল, 5 জনে। পদ্মজা আর কথা বাড়ালো না, অন্যমনস্ক হয়ে উচ্চারণ করলো, শনিবার রাতে। লতিফা কপাল ঈষৎ কুঁচকিয়ে বলল, কিতা করবা ভাবছো? পদ্মজা তেজপাতা হাতে নিয়ে বলল, জানি না বুবু। পদ্মজার কথা বাড়াতে চাইছে না বুঝতে পেরে লতিফা আর কথা বাড়ালো না। সে রিদওয়ানের জন্য খাবার প্রস্তুত করে। পদ্মজা বলল, জানো তোমার ভাই আমার আগে 2টো বিয়ে করেছে? লতিফার হাত থেকে থালা পড়ে যায়, ঝনঝন শব্দ হয়, ভাত ঝোল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
মৃদুল পুকুর পাড়ে বসে আছে, তার চোখ দুটি লাল। আজ ট্রেন নেই, আগামীকাল ভোরে ট্রেন আসবে। জুলেখার ফুফাতো বোনের শ্বশুরবাড়ি অলন্দপুরে, আটপাড়ার পাশের গ্রাম নয়াপাড়ায়। জুলেখা সোজা তার বোনের বাড়িতে চলে এসেছে। এখানে আসার পর থেকে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে আছে মৃদুল। তার জিভ ভারী হয়ে আছে। অকপটে বলে দেওয়া কথাটা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। পূর্ণার কান্নামাখা চোখ দুটি বারবার ভেসে উঠছে চোখের সামনে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। দুশ্চিন্তায় দপদপ করছে মাথার রগ। কান্নারা গলায় এসে আটকে আছে। রাগের বশে সে জীবনে অনেক ভুল করেছে, কিন্তু এইবারের ভুলটা আত্মার উপর আঘাত হানছে। নিজের কথার দ্বারা নিজেই কষ্ট পাচ্ছে। জুলেখা বানু মৃদুলকে খুঁজে পুকুর পাড়ে আসেন। তিনি মৃদুলের উপর বেজায় খুশি। মৃদুলকে বললেন, আব্বা খাইতে আসো। মৃদুল দুর্বল গলায় বলল, পরে খামু, যান আপনি। জুলেখা মৃদুলের পাশে বসলো। মৃদুলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার লাইগা আসমানের পরী আনাম, মন খারাপ কইরো না। লাগবো না আমার আসমানের পরী। মৃদুলের কণ্ঠস্বর কঠিন হওয়াতে জুলেখা বানুর হাসি মিলিয়ে যায়। তিনি বললেন, দোহাই আব্বা, তুমি চাইছো আর পাও নাই এমন কিছু আছে? ওই সেরি কালা, সেরির বইনেরও চরিত্র ভালা না। চুপ করেন আম্মা, আল্লাহর দোহাই লাগে চুপ করেন। আপনি কারে কি কইতেছেন? পদ্মজা ভাবির নখের যোগ্যেরও কোনো নারীর নাই, আর আপনি তার চরিত্রের অপবাদ দিতেছেন। মৃদুল চিৎকার করে কথাগুলো বলল। মৃদুলের চিৎকার শুনে জুলেখার বোনের শাশুড়ি পুকুর পাড়ে উকি দেন। সেদিকে তাকিয়ে জুলেখার লজ্জা হয়, মাথা হেট হয়ে যায়। তিনি রাগে চাপা সরে বললেন, আমি কইতেছি না, গ্রামের মানুষ কইছে, ওই সেরির শ্বশুরও কইছে, এরা মিশা কইছে। হ কইছে। আমি লিখন ভাইয়েরও চিনি, পদ্মজা ভাবিরও চিনি। এই দেশের নামে দামি একজন অভিনেতা কেন অন্য বাড়ির বউয়ের সাথে লুকিয়ে সম্পর্ক রাখে আম্মা? তার কি সুন্দর মায়ের অভাব? পদ্মজা ভাবিরে লিখন ভাই পছন্দ করে ঠিক, কিন্তু পদ্মজা ভাবির সাথে আমির ভাইয়ের বিয়া হইবার আগে থাইকা পদ্মজা ভাবি এমনই পবিত্র একজন মানুষ যে লিখন ভাই এত ভালোবাসে, যাই নাও কোনোদিন লিখন ভাইয়ের কাছে ধারেও যায় নাই। জামাইরে ভালোবাসছে। পদ্মজা ভাবি দিনরাত ইবাদত করে, ভাই বোনের দায়িত্ব নিছে। এমন মানুষ খুঁজা পাইবেন? পূর্ণার কাছে অর বইনে অর মা, তুমি অর মারে খারাপ কথা কইছো, এজন্যে ও তোমার সাথে খারাপ করছে। আর পূর্ণা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই আমিও। মৃদুল আর কথা বলতে পারল না, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। দাঁতে ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জুলেখা পিছনে ফিরে তাকান। বোনের শাশুড়ি তাকিয়ে রয়েছে। জুলেখার মুখটা অপমানে থমথম হয়ে যায়। গটগট শব্দ তুলে জায়গা ছাড়ল। মৃদুল জুলেখার যাওয়ার পানে তাকালেন। সে তার মায়ের স্বভাব জানে, এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। 19 থেকে 20 হলে নিজের ক্ষতি করে বসেন। এজন্য গফুর মিয়াও কিছু বলেন না, আর না মৃদুল কিছু বলতে পারে। মৃদুল মাথা নত করে কান্নায় ডুবে যায়। শেষ কবে সে কেঁদেছে জানে না। পূর্ণা পদ্মজাকে না বলে বাড়িতে চলে গেছে। পদ্মজা এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুজে বসে আছে। মস্তিষ্কে ঘোরাঘুরি করছে আমিরের কুকীর্তি। তার দুটো বিয়ে, নারী আসক্তি, সমাজের চোখে কলঙ্কিত হওয়ার, আর ফরিনার মৃত্যু। কানে বাজছে নষ্টা শব্দটি। কত ঘৃণা নিয়ে জুলেখা বানু এই শব্দটি উচ্চারণ করেছিলেন। তারপর মৃদুলের বলা কথাগুলো শুনে পূর্ণার অবাক চাহনি। পূর্ণার রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণা পদ্মজা টের পাচ্ছে। বুকটা ভারী হয়ে আছে। কান্না মন হালকা করে, কিন্তু কান্না আসছে না। আর কত কাঁদা যায়? পদ্মজা নিজেকে বুঝায়, আরো ধৈর্যশীল হতে হবে। এক হাতের 2 আঙ্গুলে কপালের 2 পাশ চেপে ধরে। আমির সদর ঘরে প্রবেশ করে থমকে যায়। তার হাতে কাপড়ে একখানা খালি ব্যাগ। পদ্মজা পা দেখে চিনে ফেলে মানুষটা কে। সে মুখ তুলে তাকালো না। সেকেন্ড কয়েক আমির থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর পদ্মজার পাশ কেটে দ্বিতীয় তলায় উঠে গেল। পদ্মজা অনুভব করে তার অনুভূতিরা পাল্টে যাচ্ছে, চঞ্চল হয়ে উঠেছে। আমির ঘরে প্রবেশ করেই দ্রুত আলমারি খুলল। একবার দরজার দিকে তাকালো, তারপর কাগজে মোড়ানো একটা বস্ত্র দ্রুত ব্যাগে ঢুকিয়ে নিল।
যখন আলমারি লাগাতে যাবে, একটা খাম মেঝেতে পড়ে। খামের উপর লেখাটা আমিরের চেনা চেনা মনে হয়। তাই সে পদ্মজার অনুমতি ছাড়াই খামের ভেতর থেকে চিঠি বের করলো। চিঠির লেখাগুলো দেখে শতভাগ নিশ্চিত হয়ে যায় এটা আলমগীরের চিঠি। আমিরের ভ্রু দুটি বেঁকে গেল। সে উৎকণ্ঠা নিয়ে প্রতিটি লাইন পড়ল। প্রতিটি শব্দ তার মগজে আঘাত হানে। আতঙ্কে গায়ের পশম দাঁড়িয়ে যায়। নিজের অজান্তে এক কদম পিছিয়ে আসে। আলমগীরের খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখার অভ্যাস রয়েছে। আমির খাম ছিঁড়ল। তার ধারণা ঠিক। সাদা খামের ভেতরে পৃষ্ঠায় আলমগীরের বর্তমান ঠিকানা ও পাতালঘরের সঠিক অবস্থানের কথা লেখা আছে। আমির আলমগীরের ঠিকানাটা মুখস্থ করার চেষ্টা করলো, কিন্তু মুখস্থ হচ্ছে না। ভেতরটা কাঁপছে। পদ্মজা দরজার সামনে এসে দাঁড়ায়। আমির পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের খাম ও চিঠিগুলো বিছানার উপর রেখে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল। তারপর পদ্মজার দিকে তাকালো। তার চাহনি যেন মৃত। পদ্মজা কয়েক পা এগিয়ে এলো। আমির অপলক চোখে তাকিয়ে আছে। পদ্মজা রয়ে সয়ে প্রশ্ন করলো, আর কিছু জানার আছে? আমির নির্বিকার। তার মুখে রাগ নেই। পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট হাতে নিল। বলল, আপনার দুই বউয়ের নাম কি ছিল? আমির বলল, শারমিন, মেহুল। পদ্মজার ঠোঁট দুটো কেঁপে ওঠে। আমির পাথরের মতো দাঁড়িয়ে আছে। চোখের পলকও পড়ছে না। পদ্মজা ঢোক গিলে বলল, আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? না, অন্য বাড়িতে। তাহলে সব সত্য? মিথ্যা বলে যদি তোমাকে আরো একবার পাওয়া যেত আমি মিথ্যা বলতাম। আমিরের সরল গলা। পদ্মজার নাকের পাটা ফুলে যায়। আমিরের সাথে কথা বললে তার এত কান্না পায় কেন? আমির বলল, আসি। পদ্মজার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? আমির থামল। পদ্মজা কান্না করে দিল। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমির বলল, আমাকে কান্না দেখাতে দাঁড় করালে? পদ্মজা জলভরা আগুন চোখে আমিরের দিকে তাকায়। কিরমির করে বলল, নরপশু আপনি! এতগুলি মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন। আমির নির্বাক। তার চুপ করে থাকাটা পদ্মজাকে আরো জ্বালা দেয়। তার অবচেতন মন চায় একবার আমির বলুক সব মিথ্যা, কিন্তু আমির বলে না। কারণ সব সত্য। সব সত্য। পদ্মজা অশ্রুরুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলল, কথা বলার মুখ নেই? এত লজ্জা? হ্যাঁ, আসলেই লজ্জা হচ্ছে? পদ্মজা তাচ্ছিল্য হাসি দিল। আমির চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বুকের ভেতর আগুন ছুটে বেড়াচ্ছে। যেদিকে যাচ্ছে সেদিকটা পুড়িয়ে ছাই করে দিচ্ছে। পদ্মজা এলোমেলো হয়ে গেছে। আমির বের হওয়ার জন্য উদ্যত হতেই পদ্মজা বলল, আমাকে তালাক দিন। আমি আপনার বউয়ের পরিচয় আর থাকতে চাই না। পদ্মজার কথা শোনা মাত্র আমিরের বুকটা কেঁপে উঠল। কোত্থেকে যেন একটা উত্তাল ঢেউ এসে মনের সমস্ত কিনার উলটপালট করে দিল। আমির কথা বলতে গিয়ে দেখলো কথা আসছে না। পদ্মজা আরো একবার চেঁচিয়ে বলল, আমার তালাক চাই। আপনার বউ হওয়ার কলঙ্কের। আমি অনেক কষ্টে কয়েকটা শব্দ উচ্চারণ করলো, থাক না, এক দুটো কলঙ্ক। পদ্মজা সেকেন্ড তিনেক ছলছল চোখে তাকিয়ে রইল। তারপর মুহূর্তে ভুলে যায় পৃথিবী, ভুলে যায় পাপ পুণ্য। ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে আমিরের বুকে। শক্ত করে জড়িয়ে ধরে। ছেড়ে দিলে যদি হারিয়ে যায়? আমিরের বুকের সোয়েটার কামড়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বললেন, চলুন না, দূরে পালিয়ে যাই। আমি আর সহ্য করতে পারছি না। পদ্মজা জড়িয়ে ধরতেই আমিরের শরীরের রক্ত চলাচল থেমে যায়। অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সেই জল ফুটন্ত পানির মতো গরম। এ যেন দগ্ধ হওয়ার হৃদয়ের আঁচ।